আমরা উত্তর বাভারিয়ার একটি শহর বয়েরুতে ফিরে এসেছি। আমি কয়েক ঘন্টা আগে এই শহরের নাম শুনেছি। গত 5 মিনিট ধরে একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে যে একটি মেয়ে মদ্যপান করছে। আমার মনে হচ্ছে সে আমার পিছনে তাড়া করছে, কিন্তু আমি নিশ্চিত যে সে এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাই আমি তাকে পিছনে তাড়া করছি। এখন তোমার পাস মারার জন্য 1 ঘন্টা 40 মিনিট বাকি। এখনও 2.5 ঘন্টা বাকি আছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। 1000 কিলোমিটার পথ তো মাত্র। আমি $200-এরও বেশি দিচ্ছি। জীবন সবচেয়ে দামি উবার বুকিং হতে চলেছে। ড্রাইভার ভুল করে এসেছিল, যদিও আমি এখানে একটা বোর্ড লাগিয়ে দিয়েছি। এখান দিয়ে যত গাড়ি যায় না কেন সে দেখছে, কেউ থামলে সে থামতে পারে। ভাই সাহেব, ঠিক কি হয়েছে? 1 মিনিটের মধ্যে আমার সাথে একটা মর্মান্তিক অভিজ্ঞতা হয়েছে। আমি ভাবতেও পারিনি। মানে ভাই, এই জিনিসটা ভাই তুমি কল্পনাও করতে পারো না। এখন কি হয়েছে আমি বলতেও পারছি না, ক্যামেরায় দেখাতেও পারবো না। এই জিনিসটা আমি হাতে তুলে নিয়েছি। গাড়ি এত দেরিতে থামলো, একটা ট্রাক এসে গেল। বন্ধুরা, তোমাদের সকলের নতুন ভ্রমণে স্বাগত। যদি তোমরা আমার আগের ভিডিওগুলি দেখে থাকো, তাহলে তোমরা হয়তো জানো যে আমি বর্তমানে ইতালির উত্তর পূর্বে আছি এবং আজ আমি ইতালি থেকে জার্মানিতে ভ্রমণ করতে যাচ্ছি, কিন্তু এবার একা। প্রথমে আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আমার পিছনে আপনি যে ছোট শহরটি দেখতে পাচ্ছ তার নাম টরবোল, এবং তোমরা আমার সামনে যা দেখতে পাচ্ছ তা হলো গার্ডা হ্রদ। তোমরা পাহাড়ের দৃশ্য, বিখ্যাত ডলোমাইটসও দেখতে পারবে, এবং টরবোলের এই ছোট শহর থেকে আমি অন্য জায়গায় ভ্রমণ করতে যাচ্ছি আজ। শহরটির নাম রিভা গার্ডেনা। রিভা গার্ডেনা পৌঁছানোর পর আমি ট্রেন্টোতে ট্রেনে যাব। আমি কেন ট্রেন্টো যাব? সেখান থেকে আমি কোন গাড়ি ভাড়া নেব? আসলে ট্রেন্টো থেকে আমাকে জার্মানি পৌঁছতে হবে। এটি একটি খুব দীর্ঘ যাত্রা হতে চলেছে। আমি হঠাৎ ভ্রমণেই প্ল্যানিং করেছি। যদিও আমি জার্মানি থেকে আমার বন্ধু শুভাম এবং ভার্জিনিয়ার সাথে রোড ট্রিপে এখানে এসেছিলাম। আজ ভার্জিনিয়ার ভাইয়ের বিয়ে, এবং আমি ওর বাড়িতে থাকার এবং কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাজ সবেমাত্র শেষ হয়েছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন জার্মানিতে ফিরে যাই। যদিও সে এখনও বিয়ের অনুষ্ঠানে আছে এবং সে জানে না যে আমি চলে যাব। আসলে যেমন বললাম, আমি হঠাৎই ট্রিপটির প্ল্যানিং করেছিলাম এবং এই শহরটি এত ছোট, তাই সে বলল যে এখান থেকে শেষ পাবলিক বাসটি ধরে রেভেল গার্ডের উদ্দেশ্যে সকাল 7:03 রাওনা দিতে। আর এখন 7:08 বাকি। তার মানে এখন থেকে মাত্র 10-11 মিনিটের মধ্যে বাস স্টপ পৌঁছে যাব। আমি এখান থেকে বাস ধরব। আমরা সেই বাস ধরে রেভেল গার্ডা পৌঁছে যাব। যদি আমরা সেই বাস মিস করি, তাহলে আমাদের জার্মানি যাওয়ার পরিকল্পনাও বাতিল হয়ে যাবে। আজ আমি আর কি করেছি সে সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলি। সকালে এখানে উঠে দেখি কাছেই খুব সুন্দর একটা হ্রদ আছে, লাগো দিলগার্দা, যা তুমি আগের ভিডিওগুলোতে দেখেছ। আর আমি লাগো দিলগার্দার কাছে একটা রেস্তোরাঁয় গিয়ে খাবার খেয়েছি, ল্যাপটপে কাজ করেছি। দৃশ্যগুলো খুব সুন্দর ছিল। হ্রদের মাঝখানে ঢেউগুলো নড়ছে, মানুষ শুয়ে আছে, রোদে তারা ট্যান্ড হচ্ছে। ইউরোপীয়রা রোদ খুব পছন্দ করে, তাই সুযোগ পেলেই এই লোকেরা রোদের নিচে সমুদ্র সৈকতে ছড়িয়ে পড়ে ট্যান্ড হওয়ার জন্য, অর্থাৎ একটু কালো হওয়ার জন্য। সবাই এভাবে শুয়ে আরাম করছিল। মানুষ কেউ কেউ জলে সার্ফিং করছে, কেউ কেউ প্যাডেল বোর্ড নিয়ে বাইরে বেরিয়েছে, কেউ কেউ কায়াকিং করছে। হ্রদের দৃশ্য খুবই সুন্দর। আমি সেখানে দুপুরের খাবার খেয়েছি। তারপর কাছেই এই ক্যালেস্থেনিক পার্ক ছিল, আমরা সেখানে বসেছিলাম। এখন কিন্তু অবশেষে আমি আমাদের অ্যাপার্টমেন্টে ফিরে এসেছি। আগের ভিডিওগুলিতে আমরা ভার্জিনিয়ার গ্রামেও গিয়েছিলাম। আমরা তার ভাইয়ের বাড়িতে, তার বাবা মায়ের বাড়িতে, তার অন্য ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। আমরা তার পরিবারের বিভিন্ন জায়গায় তার কাকাতো ভাইদের সাথে দেখা করছি। মাঝে মাঝে আমাদের কারো না কারোর সাথে দেখা হয়, কিছু না কিছু সবসময় চলতে থাকে। তাদের এখানে ওয়াইন কারখানা আছে, তাদের ইতালীয় মদ গ্রাফার একটি কারখানা, দ্রাক্ষাক্ষেত্র, ওয়াইনারি আছে, তাই আমরা সব দেখেছি। মানুষ কিভাবে আঙ্গুর চাষ করে এবং ওয়াইন ইত্যাদি উৎপাদন করে। তারা আঙ্গুর উৎপাদন করে, আমরা সম্প্রতি তা দেখেছি। আমরা এই শহরে অনেক মজা করেছি। এখন আমরা অবশেষে চলে যাচ্ছি, কারণ বাস আসতে চলেছে। খুব কম সময় বাকি আছে। আমি আমার ব্যাগ গুছিয়ে এখানে রেখেছি। আমরা দ্রুত সেগুলো তুলে নেব, যদিও বাস নিচে আসছে। আমি আটকে আছি। আমাকেও চাবি লুকিয়ে রাখতে হবে। আমি শুধু আশা করছি যে আমি কিছু ভুলে না যাই। যাই হোক, এই বন্ধু ভার্জিনিয়ারও জার্মানিতে ফিরে আসবে, কিন্তু 5-6 দিন আগেই আমি প্রথমে সেখানে পৌঁছচ্ছি, এবং আমাকে বাড়ির চাবি নিচে লুকিয়ে রাখতে হবে, যাতে এই লোকেরা এলে আমি বাড়িতে না থাকি, যাতে তারা চাবি নিয়ে ঘরে ঢুকতে পারে। আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখেছি। আমি আশা করি আমি বাস মিস করব না, কারণ যদি আমি এই বাস মিস করি আমার পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। আমি সবসময় এই শেষ বাসটি মিস করব বন্ধু। এই ভ্রমণটি কি অসাধারণ ছিল। তাদের বাড়িটি সেখানে ছিল। বন্ধু, এই ইটালীয়রা আমাদের এত ভালোভাবে ট্রিট করেছিল। চল বাস স্টপের দিকে যাই। আমি বাড়িতে ছিলাম এবং চলে যাব ভাবছিলাম। এখন যেহেতু আমি চলে গেছি আর যেতে ইচ্ছে করছে না, আমি ফিরে যাব ভাবছে। বাস স্টপটা ঠিক এখানেই। কি সুন্দর দৃশ্য দেখতে হবে। এটা খুবই সুন্দর একটি ছোট শহর। এখানে হেঁটে গেলে বাম দিকে একটি পার্ক আছে। সামনে আমাদের বাস স্টপ দেখা যাচ্ছে, যেখান থেকে আমাদের রেবা দিলগার্দার বাস ধরতে হবে। সেখানেই বাস স্টপ। এখন থেকে 3-4 মিনিট দূরে। আমি 7:03 এসেছি।
আমি সত্যি বাড়ি থেকে বেরোবার কথা ভাবছিলাম। বাসস্টপে দাঁড়িয়ে থাকার মতো লাগছে। আমার বাড়ি ফিরে যাওয়া উচিত। আমি কি ফিরে যাব নাকি যাব না? বাস এখন যে কোনো সময় আসতে পারে। আমাদের বাস ৩০১ অথবা ৩৩২। হয়তো আমাদের নম্বরটা একটা ছোট শাটেল হবে। হয়তো এটা চলে গিয়েছিল, কিন্তু আমি জানি না এটা একই বাস ছিল কিনা, কারণ আমার কাছে মনে হয়েছিল এটা কোনো বেসরকারি কোম্পানির। এখন মাত্র ৭:০২ বাজে, সময় ৭:০৩। বাস যদি না আসতো তাহলে সম্ভবত একই বাস ছিল। আমি জার্মানিতে পৌঁছে যাব। চলো, আমি বাসের জন্য অপেক্ষা করছি না বন্ধু। এখনই বেরোতে ইচ্ছে করছে না। সন্ধ্যের আবহাওয়া সুন্দর। আরে বন্ধু, আমরা রাতে কোথায় যাব? আমি ভোর 2:20 বা 2:30-এর দিকে একটি ফ্লিক্স বাস বুক করেছি। ট্রেন্টো শহর থেকে জার্মানির মিউনিখিয়া নামক একটি শহর আছে, তারপর আরেকটি ফ্লিক্স বাস আছে, এটি বর্লিনের জন্য। তাই আমাদের রাত 2:20টা এটি ধরতে হবে। এবং সেই শহর ট্রেন্টো, এখান থেকে এটি 50-60-70 কিমি হবে। এটি 45-50-60 মিনিটের ড্রাইভ, বা এমনকি সর্বাধিক 1 ঘন্টা ড্রাইভ হবে। কিন্তু সেই ফ্লিক্স বাসটি সেই শহর থেকে, এটি এই ছোট গ্রামগুলিতে আসে না, তাই এটি ছিল এই ছোট গ্রামগুলির শেষ বাস। আমাদের 2:20-তে পৌঁছাতে হবে। এখন সন্ধে 7টা। রাতে রাস্তায় শুয়ে কোথায় থাকব? এখানে রাত কাটানোই ভালো। কোনো গাড়ি আমাকে কাছের গ্রামে নামিয়ে দেয়, তারপর আমি ওই গ্রাম থেকে অন্য গাড়ি পেতে পারি। কে জানে, রেওয়া দিলগার্দা এখান থেকে একটু বড় শহর, তাই রেওয়া দিলগার্দা থেকে আমি অন্য গাড়ি পেতে পারি। যদি আমি ট্রেন্টো যাই, যেটা তাদের বড় শহর, ট্রেন্টো প্রদেশের রাজধানী, তারপর ট্রেন্টো থেকে আমি আমার বাস ধরে জার্মানি পৌঁছাবো। যদি কিছু না হয় তাহলে পথে কোথাও ছড়িয়ে পড়ব। আমি এখানেই ছড়িয়ে পড়ব। দেখা যাক, পরে দেখা যাক। চলো কিছুক্ষণ বিশ্রাম নিই। বন্ধুরা, দুধে চা পাতা মিশিয়ে সন্ধ্যের এই দৃশ্য উপভোগ করি। তাহলে বেল্লো, ডলোমাইট, সিলেগার্দার সাথে আমাদের গরম চা পান করি। মজা হবে। হ্যাঁ, সন্ধে 7:45 বেজে গেছে, আর এখানকার বড় সুপারমার্কেট 9:30টায় বন্ধ হয়ে যাবে। তাই আমি সুপারমার্কেটে যাচ্ছি একটি স্কেচ পেন এবং কাগজ কিনতে, যাতে আমি লিফট চাইতে পারি, বা যাত্রা করতে হয় আমি কার্ডবোর্ডে আমার গন্তব্যের নাম লিখতে পারি, যাতে গাড়িগুলি আমাকে দেখার পরে থামে। সব দেখো, এখানে অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টসের দোকান আছে, বাইকিং, ড্রাইভিং এবং অন্যান্য সব ধরনের জিনিস, কারণ চারপাশে হ্রদ রয়েছে। এই এলাকার মানুষও বেশ অ্যাডভেঞ্চার প্রেমী। ইটালি, জার্মানি, এমনকি ফ্রান্স থেকেও অনেক লোক এখানে এই অ্যাডভেঞ্চার করতে আসে, মাউন্টেন বাইকিং ইত্যাদি। সর্বত্র এই সমস্ত জিনিসের জন্য সরঞ্জামের দোকান রয়েছে। ইতালিতে কিছু নিয়মও আছে। সম্ভবত আপনি প্রধান মোটরওয়েতে, অর্থাৎ হাইওয়েতে দাঁড়িয়ে আছেন কিনা তা পরীক্ষা করতে পারেন। এটি বৈধ, কিন্তু তা নয়। তবে হ্যাঁ, সার্ভিস লেন বা এইসব লেনে তুমি পেট্রোল পাম্পের বিশ্রামাগারের গাড়িগুলোই গিয়ে জিজ্ঞাসা করতে পারো। কিন্তু আমি জানি না 1 ঘন্টার মধ্যে কতগুলো গাড়ি দেখতে পাবো, লিফট পাবো কি পাবো না। যাই ঘটুক না কেন, দেখা যাক। আমরা যথাসাধ্য চেষ্টা করব। এখনও রাত 9টাও বাজেনি, আর সুপারমার্কেটের পার্কিং লট একেবারেই নীরব। আমার মনে হয় এই হলুদ রংটা রাতের জন্য উপযুক্ত হবে। এইটা নি। আমি এত ভালো কাগজ পাইনি। যদি আমার ডায়েরি থাকে তাহলে আমাকে টয়লেট পেপারে লিখতে হবে, কারণ এই ডায়েরিগুলো অকেজো। তবে কতগুলো? কত দাম পড়েছিল? হয়তো 4। 1 পেজের জন্য আমাকে পুরো একটা ডায়েরির দিতে হবে। এটা কি? না, আমি ভেবেছিলাম 4টি পাতা। হয়তো না। আমি এটা 3000 টাকায় কিনেছি। হয়তো এটা কাজটা করবে। ছোট ছোট কাগজের কাটিং ছিল, ছোট ছোট চাদর, সাদা টেপ আর আমার স্কেচ কলম। চলো নিজে পরীক্ষা করে দেখি। চলো বন্ধুরা, চলো যাই। এখন রাত 10:30। আমি একটু নার্ভাস। এই সময় কে আমাকে থামাবে? কে আমাকে লিফট দেবে না? কিন্তু চলো ভাগ্য পরীক্ষা করে দেখি। ভাই, সবকিছু ঈশ্বরের হাতে। সত্যি বলতে, যদি আমার মতো কাউকে রাত 11টায় হাইওয়েতে পাওয়া যায়, তাহলে যদি আমি কাউকে এভাবে লিফট চাইতে দেখতাম, তাহলে আমি আমার গাড়ি থামাতাম না। আর তার উপরে আমি সাদা দেশে কালো, তাই আমার মনে হয় না রাত 11টায় এটা দেখার পর কেউ আমাকে থামাবে। কিন্তু সমস্যা হলো, এই দেশে কোনো উবার নেই। এই গ্রামে, এই শহরে কোনো পরিবহন পরিষেবা নেই। তাই অন্য কোনো উপায় নেই। কোনো বাস যাচ্ছে না, এখানে কোনো ট্রেন স্টেশন নেই, কোনো উবার নেই। উবার ব্ল্যাক আছে, কিন্তু এটি 1 ঘন্টার যাত্রার জন্য 150-200 ইউরো চার্জ করছে। 1 ঘন্টার ড্রাইভ? ওহ, তুমি আমাকে শেষ করে দিলে। তাহলে সেই বিকল্প আর নেই। এখন চলো ভাগ্য পরীক্ষা করি। চলো বেরিয়ে পড়ি। আমি আসলে গুগলে কিছু স্থানীয় শাটল কোম্পানি এবং ট্যাক্সি কোম্পানির নম্বর অনুসন্ধান করে তাদের সাথে যোগাযোগ করেছিলাম। কিন্তু যখন আমি তাদের বলেছিলাম যে আমাকে সেই সময় চলে যেতে হবে, তখন কেউ হোয়াটসঅ্যাপে সাড়া দেয়নি। লে গার্ডা নিচে দিয়ে যেতে শুরু করেছে। আমি জানি না তোমরা কতটা স্পষ্ট দেখতে পাচ্ছ, সামনে সেই পাহাড় আছে। দেখো, ট্রেন্টোতে যাওয়ার 2টি পথ আছে, একটি সামনে থেকে, অন্যটি শহরের অন্য প্রান্ত থেকে। এটা একটু দ্রুত গতিতে চলছে আসলে। এখন আমার ভয় হচ্ছে কেউ এই পথ দিয়ে যাবে কিনা। আমার মনে হয় প্রথমেই আমার ভাগ্য পরীক্ষা করা উচিত। এই পাম্প, আমি এখানে গিয়ে দাঁড়াই। এটা মোটরওয়ের মাঝখানেও নয়, এবং আমি পাম্পের শুরুতে দাঁড়িয়ে আছি। ট্রেন্টো থেকে একটা গাড়ি আসে। তুমি কি ট্রেন্টোতে যাচ্ছ? না। তুমি কোথায়? আমাকে ট্রেন্টো যেতে হবে।
তোমার এখানে অপেক্ষা করা উচিত। ও, আমি কি শহরের অন্যদিকে অপেক্ষা করব? এটা ঠিক আছে, তুমি কি আমাকে গার্ডা দেখাতে নিয়ে যেতে পারো? কিছুক্ষণ পর গাড়ি এসে থামল এবং একজন ড্রাইভার থামিয়ে আমাকে পাম্পের কাছে গাড়িটি নিয়ে যেতে বলল। সিদ্ধার্থ বলল, আমি তাকে সিদ্ধার্থকে বললাম যে তুমি কি ট্রেন্টোতে যাচ্ছ? আমি বললাম না, আমি অন্য দিকে যাচ্ছি। কিন্তু সে আমার কাছ থেকে কিছু নোংরা কথা চেয়েছিল ভাই, যা আমি বলতে পারছি না। সে একজন পুরুষ ছিল এবং আমি বলতে চাইছিলাম যে আমি এটা বলতে পারবো না ভাই। সে এমন কথা বলেছিল যে আমি কি ফাকিং ইয়োর ডিক। 1 মিনিটের মধ্যে 1 মিনিটও পার হয়নি, আর আমি স্পষ্টভাবে তাকে না বলে চলে যেতে বলেছি। সে বলেছিল যে ঠিক আছে, তাহলে তুমি অন্যদিকে দাঁড়াও, এখান থেকে লোকে তোমাকে ট্রেন্টনে নিয়ে যাবে, ওখানে দাঁড়াও। আমি বললাম ঠিক আছে, চলে যাও, আমি ঠিক আছি। লোকটি চলে গেল, গাড়ি ঘুরিয়ে বলল, আমাকে এটা ফাকিং করতে দাও, আমি তোমাকে ট্রেন্টনে নামিয়ে দেব এবং বিনিময়ে আমি ফিরে আসব। আমি বললাম চলে যাও, আমাকে একা থাকতে দাও। অবশেষে সে চলে গেল। আমি বুঝতে পারছিলাম না আমার এগিয়ে যাওয়া উচিত কিনা। ভাই, ওরা কেমন মানুষ, আসলে কি ধরনের, ওরা কেমন মানুষ? যাই হোক না কেন, এটা ভয়াবহ ছিল। ট্রটেক। সত্যি বলতে কি, আমি বিষয়টাকে খুব বড় করে দেখাতে চাই না। তবুও যদি নির্দিষ্ট এক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে অভিজ্ঞতাটা মোটেও ভালো ছিল না। বরং বলা যায় সেটা বেশ অস্বস্তিকর ছিল। আর এতে আমার দায় আছে, এটা আমি অস্বীকার করছি না। এই সময়ে এসে অভিযোগ করাটা আদৌ কতটা যুক্তিসঙ্গত সেটাও আমি জানি। আমি এমন ভান করছি না যে আমি পুরোপুরি সঠিক ছিলাম। রাতের এত দেরিতে বাইরে বের হওয়াটাই হয়তো আমার ভুল ছিল। তবুও মনে হয়েছিল এটা তো ইউরোপ, এখানে মানুষ সাধারণত সচেতন, শিক্ষিত আর পরিস্থিতি সামাল দেওয়ার মতো বোধবুদ্ধি রাখে। এটা একটা উন্নত দেশ, আর এখানে এমন ঘটনা ঘটবে না। কিন্তু আমি বলবো ঘটনাটা 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে ঘটেছে। কিন্তু ভাই, ওই লোকটা এত নির্লজ্জ ছিল। কে এমন কথা বলে? অসাধারণ, অনেক বেশি, মানে এই দেশগুলিতেও এরকম লোক আছে। সে অসাধারণ। এখন আমি 20,000 টাকায় একটি উবার ভাড়া করার কথা ভাবছি। এখন আমি কিভাবে লিফট চাইব? আমি শহরের অন্যদিকে হেঁটে গেলাম, গার্ডা লেক কাছেই। আমি ভাবলাম এখানে একটু চেষ্টা করে দেখা যাক। কিছুক্ষণ দাগাই, সামনে একটা জেব্রা ক্রসিং আছে, হয়তো কোনো গাড়ি থামবে কিংবা গতি কমাবে। আমি অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। কেউ থামলে ভালো, আর না থামলে শেষমেশ উবারই রাখতে হবে। তাই সেখানেই দাঁড়িয়ে রইলাম। চারপাশে কোনো গাড়ি চোখে পড়ছে না, তবু মনে হচ্ছিল কেউ এলে অন্তত আমি তাকে দেখতে পাব। কে জানে, হয়তো কেউ থামবেই। সময়টা তখন প্রায় রাত 12টা। যদি 12টা নাও হয়, তবে 11:30টার কাছাকাছি তো হবেই। ধীরে ধীরে ঘামতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে ব্যাগটা কাঁধে আরও ভারী লাগছিল। চিন্তা বাড়তে লাগল। চারপাশের নীরবতাটা অস্বস্তিকর হয়ে উঠছিল। অপেক্ষার যুক্তিযুক্ত মনে হচ্ছিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম উবারই বুক করি। বুক করার পর সময় গড়াতে লাগল। 15-20 মিনিট কেটে গেছে, তবুও কেউ আসছে না। এই অবস্থাতেই আমি দাঁড়িয়ে আছি আর কথাগুলো বলছি। ওরা দেখাচ্ছে আশেপাশে কোনো ড্রাইভারই নেই। উবার বুকিং কনফার্ম হচ্ছে না, বারবার ব্যর্থ হচ্ছে। বোঝাই যাচ্ছে এটা আর কোনো লাভ নেই। তবু আমি আমার বোর্ডটা তুলে ধরেছি। দেখো, ওটাই আমি লাগিয়েছি। পাশ দিয়ে যাওয়া যে কোনো গাড়ি সেটা দেখতে পারবে। কেউ যদি থামতে চায় তাহলে থামার সুযোগ আছে। কিন্তু বাস্তবতা হলো রাতে কেউ থামে না। এত রাতে কে আর অচেনা কাউকে গাড়িতে তোলে? ধীরে ধীরে সেই আশা ছেড়ে দিলাম। শেষ পর্যন্ত আবার উবেরই বুক করলাম, একটা ক্ষীণ সম্ভাবনার ওপর ভর করে। ভাবলাম যদি ভাগ্যক্রমে ভুল করে হলেও কেউ রিকোয়েস্টটা গ্রহণ করে, তাহলে হয়তো আসবে। আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ অ্যাপে দেখাচ্ছে ড্রাইভার মাত্র 6 মিনিট দূরে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অনেকক্ষণ ধরে লোকেশনটা একদম নড়ছে না। আমি ড্রাইভারকে একটা বার্তাও পাঠিয়েছি, তবুও কোনো সাড়া নেই। বুঝতে পারছি না সে কিভাবে রিকোয়েস্টটা গ্রহণ করল। মনে হচ্ছে সে আসলে পাশের কোনো শহরে আছে, এই শহরে নেই। তবু আশা করছি যদি সে সত্যিই এখানে চলে আসে তাহলে ভালোই হবে, কারণ আমি এখন প্রায় চলে যাওয়ার সিদ্ধান্তই নিয়ে ফেলেছি। যদি আজ না হয় তাহলে ফিরে গিয়ে ঘুমাবো, আগামীকাল ট্রেনেও যেতে পারি। শুভম আর ভার্জিনিয়াও শেষ পর্যন্ত বাড়ি ফিরবেই। তারা একটু দেরি করবে ঠিকই, কিন্তু যখন তারা আমাকে নামিয়ে দেবে তখন আমি আমার পরের বাসটা মিস করে ফেলতাম, যেটা রাত 2:20। সেই বাসটাও এখনও ধরা হয়নি। সব কিছুই যেন অনিশ্চয়তার মাঝখানে আটকে আছে। এখন করে একজন ড্রাইভার আমার উবার রিকোয়েস্ট গ্রহণ করল। সে যদি সত্যিই আসে তাহলে এসে ক্লান্ত হয়ে পড়বে। তখন আমি ওকে শুধু এটুকুই বলতে চাই, আমাকে নামিয়ে দাও, আমি কারোর উপর বোঝা হতে চাই না। সেই কারণেই উবার বুক করেছি। এখন ব্যাপারটা খুব সোজা সমীকরণে দাঁড়িয়েছে। যদি সে আসে তাহলে একটা সমাধান আছে, আর যদি না আসে তাহলে আমি ফিরে গিয়ে ঘুমাবো। এই বাসের টাকাটা নষ্ট হবে, মেনে নিতে হবে। কিন্তু তার চেয়েও বড় চিন্তা আগামীকাল। ট্রেনের ভাড়া দেখাচ্ছে প্রায় $350, মানে প্রায় 310 ইউরো। হিসেব করলে দাঁড়ায় প্রায় 35,000 টাকার মতো। আজ যদি পৌঁছতে না পারি তাহলে কাল এই খরচটা আমাকে করতেই হবে। এই অবস্থায় আজ যদি 20,000 টাকায় উবার নিই, তাও সেটাই বোধহয় সবচেয়ে সস্তা সিদ্ধান্ত। কারণ শেষ পর্যন্ত জীবনের দাম সব উবারের চেয়েও বেশি।
বন্ধু, আজ যদি সে ভুল করে এখানে এসে পড়ে তাহলে বুঝতে হবে ড্রাইভার একটা কাজ করছে আর আজ আমি একটা কাজ করছি। দুজনেই নিজেদের মতো করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি। তো তাই বন্ধু, ৪০ মিনিটের একটা যাত্রার জন্য এত টাকা, শূন্যে ঝুলে থাকা একটা সিদ্ধান্ত। কি হবে আমি নিজেও জানি না। এখন তোমরা বলতেই পারো জেনে শুনে এমন প্ল্যান কেন করলাম। হ্যাঁ, এটা আমার ভুল, আমি সেটা মেনে নিচ্ছি, সবটাই আমার দোষ। কিন্তু জানো কি, তবু আমি অনুতপ্ত নই। অদ্ভুতভাবে আমি এই মুহূর্তটা উপভোগ করছি। যা হয়েছে হয়ে গেছে, এগুলোই তো অভিজ্ঞতা, এভাবেই আমরা শিখি বন্ধু। আর ঠিক তখনই উবারের ড্রাইভার উত্তর দিল, বলল আমি আসছি, পথে আছি। হয়তো অনেক দেরি করবে, হয়তো আদৌ আসবে না, আমি জানি না, তবু এখন অন্তত একটা সম্ভাবনা আছে। যদি সে নাও আসে তাহলেও কি হবে জানি না। রাতটা খুব লম্বা, আগামীকালও খুব লম্বা একটা দিন। এই মুহূর্তে আমাদের পাশে কেউ নেই। আমরা যাব, ট্রেন্টোতেও যাব, তারপরও সামনে আরও প্রায় ১,০০০ কিলোমিটার, বার্লিন পর্যন্ত। একই প্রশ্ন বারবার ফিরে আসে। যদি সবকিছু একটু ভালোভাবে পরিকল্পনা করা হতো তাহলে কি এত সহজে পৌঁছে যেতাম না? অবশ্যই যেতাম। কিন্তু তখন কি এই অভিজ্ঞতাগুলো হতো? সম্ভবত না। আর এটাই তো কেবল শুরু। এরপর কি অপেক্ষা করছে আমি জানি না। আমরা তো মাত্রই বাড়ি ছেড়েছি। সামনে এখনো দীর্ঘ পথ, ১,০০০ কিলোমিটার অজানা গল্প। যদি সবকিছু নিখুঁতভাবে সাজানো থাকত তাহলে কি সে প্লেনে উঠত? তাহলে কি এই ঘটনাগুলো ঘটত? হয়তো নয়। কিন্তু সব অভিজ্ঞতা যে ভালো হতেই হবে এমন কোনো নিয়ম নেই। কিছু অভিজ্ঞতা অস্বস্তিকর, কিছু ভুল, কিছু ক্লান্তিকর, তবুও সেগুলো ঘটে। কিন্তু সবকিছু কি সত্যিই যাত্রার অংশ, নাকি কিছু জিনিস শুধু লোকেশন বদলের ফল, একটা জায়গায় থাকার পার্শ্বপ্রতিক্রিয়া মাত্র? হয়তো সবকিছুর গভীর অর্থ নেই, কিছু ঘটনা শুধু ঘটে যায়, আর সেখানেই হয়তো যাত্রা আর জীবনের পার্থক্যটা লুকিয়ে থাকে। ড্রাইভার, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। সামনে তাকাও, নিষেধাজ্ঞার বোর্ড, সব কিছু যেন চোখের সামনে এসে ঠেকেছে। ক্ষতিটা আর কল্পনা নয়, বাস্তব। হ্যাঁ হ্যাঁ, ওখানেই। ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি খুব ঘাবড়ে যাচ্ছি। ৪০ মিনিটের জন্য এই ট্যাক্সি, এই দামে? দেখো বন্ধু, আমি এখন পুরো বাবুজি মোড়ে চলে গেছি, একদম বোন ফ্রি। আমি একা। এত টাকা দেওয়ার পর আর কাউকে বসানোর প্রশ্নই ওঠে না। কেনই বা আসবে কেউ? চলো ভাই বন্ধুরা, যাত্রা শুরু হোক। এখান থেকে পরের ৪০ মিনিটের দাম ২০,০০০। হিসেব করলে দাঁড়ায় প্রতি মিনিট ৫০০ টাকা। ১ মিনিট ৫০০ টাকা। পরের ৪০ মিনিট হয়তো আমার জীবনের সবচেয়ে ব্যয়বহুল সময় হতে চলেছে। না না, এটা না, আমি ঠিক আছি, আমার আর কিছু লাগে না। ঠিক আছে, তুমি ফিরে যেতে পারো। হয়তো। হ্যাঁ, আমার বন্ধুরা এখানে থাকে। আজ তারা কোনো বিয়েতে গেছে, না হলে আমাকে নামিয়ে দিত। ঠিক আছে, তোমার কাছে আমার নম্বর আছে, আমার কাছে তোমার। পরের বার? পারফেক্ট, আমি তোমাকে কল করব। অনেক অনেক ধন্যবাদ ভাই। ওকে, চাও চাও চাও।